নমস্কার বন্ধুরা, বাংলার ইনভেস্টর ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ শুধুমাত্র একটি কোম্পানি নিয়ে কথা বলবো এবং কোম্পানিটা হচ্ছে জিও ফাইন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেড। মুকেশ আম্বানির কোম্পানি। এরপর কোম্পানির ইতিহাস একটু দেখে নেবো। এই কোম্পানির আগে নাম ছিল রিলায়েন্স স্ট্র্যাটেজিক ইনভেস্টমেন্ট প্রাইভেট লিমিটেড। কোম্পানি কবে তৈরি হয়েছে? 1999 সালে এই কোম্পানিটা তৈরি হয়েছে। ফাউন্ডার দেখতে পাচ্ছেন মুকেশ আম্বানি। আর এই কোম্পানির আন্ডারে যে সাবসিডিয়ারি রয়েছে সেগুলো হচ্ছে জিও ফাইন্যান্স, তারপরে দেখতে পাচ্ছেন জিও ইন্স্যুরেন্স ব্রোকিং, তারপর জিও পেমেন্ট সলিউশন, তারপর জিও লিজিং সার্ভিস এবং জিও পেমেন্ট ব্যাংক রয়েছে। এই কোম্পানিটা কিভাবে মার্কেটে এসেছে? এই কোম্পানিটা আগে রিলায়েন্স ইন্ডাস্ট্রির মধ্যে ছিল এবং 2023 জুলাইয়ে একটা ডিমার্জারের মাধ্যমে এই শেয়ারটা মার্কেটে লিস্ট হয়। যাদের কাছে রিলায়েন্সের একটা শেয়ার ছিল তারা এই রিলায়েন্স ইন্ডাস্ট্রিকে এই শেয়ারের বদলে একটা করে জিও ফাইন্যান্সের শেয়ার পেয়েছিল এবং এই ডিমার্জারের সময় রিলায়েন্স ইন্ডাস্ট্রি এই জেএফএসএল কে 15,500 কোটি টাকা ক্যাশও ট্রান্সফার করে এবং যেই কারণের জন্য কোম্পানির যে লিকুইড অ্যাসেট বেস সেটা দাঁড়ায় 20,700 কোটি টাকা। কোম্পানিটা শুরুতেই এই যে নিফটি ফিফটি এবং বিএসসি সেন্সেক্স এদের মধ্যেই অন্তর্গত হয়েছিল। এছাড়াও যে ফুটসি ইন্ডেক্সেস আছে এর মধ্যে অন্তর্গত হয়েছিল, কিন্তু পরে একে রিমুভ করে দেওয়া হয় কারণ এই যে ইন্ডেক্স গুলোতে ঢুকতে গেলে কিছু ক্রাইটেরিয়া থাকা দরকার, সেইগুলো এই জিও ফাইন্যান্সিয়াল সার্ভিস সেটা পূরণ করতে পারেনি। এরপরে জুলাই 2023 দেখতে পাচ্ছেন এই যে জিও ফাইন্যান্সিয়াল সার্ভিস লিমিটেড এরা 50-50 জয়েন্ট ভেঞ্চারে এই ব্ল্যাক রক এই কোম্পানিটার সঙ্গে অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি মানে এএমসি যে কোম্পানি হয় যারা মিউচুয়াল ফান্ড পরিচালনা করে সেই বিজনেসে ঢুকেছে। আর এই বিজনেসের মাধ্যমে কি করা হবে? ওয়েলথ ম্যানেজমেন্ট এবং যে ব্রোকিং বিজনেস সেগুলো চালনা করা হবে। মানে এই ডিম্যাট অ্যাকাউন্টের ব্যাপারগুলো, তারপর যে মিউচুয়াল ফান্ডের ব্যাপারগুলো সেইগুলো এই যে জিও ব্ল্যাক রক জয়েন্ট ভেঞ্চার এরা দেখবে। এবং 2024 মে মাসে এই জেএফএসএল তাদের যে অফিসিয়াল অ্যাপ জিও ফাইন্যান্স সেটাও লঞ্চ করে দিয়েছে। এছাড়াও জিও ফাইন্যান্সের আরো কিছু সার্ভিস রয়েছে, সেগুলো হচ্ছে ইনস্ট্যান্ট লোন, তারপরে রয়েছে ইন্স্যুরেন্স প্ল্যান, তারপর রয়েছে ডিজিটাল ব্যাংকিং, তারপর রয়েছে ইউপিআই পেমেন্ট। আর এই কোম্পানিটা 2023 সালের এই যে 26 জুলাই এই যে জয়েন্ট ভেঞ্চারে ঢুকেছে ব্ল্যাক রকের সঙ্গে। এই ব্ল্যাক রক কে চলুন সেটা দেখে নিই। এখানে দেখতে পাচ্ছেন ব্ল্যাক রক এই কোম্পানিটা কি কাজ করে থাকে? ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্ট মানে এএমসি কোম্পানি, অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি, 1988 সালের কোম্পানি। কোম্পানির যদি এইউএম মানে অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্ট এইটা দেখি, এটা দেখতে পাচ্ছেন ইউএস ডলারে 11.55 ট্রিলিয়ন ডলার। মানে কতটা বুঝতে পারছেন? এইখানে আপনাদের একটা চার্ট দেখাই, এইটা মনে রাখবেন 11.55 ট্রিলিয়ন ডলার। এইখানে আমাদের ইন্ডিয়া এর যে জিডিপি এটা কত দেখুন, 4.19 ট্রিলিয়ন। জাপানের দেখুন 4.18 ট্রিলিয়ন এবং জার্মানি এদের 4.74 ট্রিলিয়ন। মানে এই তিনটে দেশের জিডিপি নিয়ে যত টাকা হয় এই ব্ল্যাক রক কোম্পানিটা এই একাই সেই টাকা ম্যানেজ করে থাকে। এরপরে যদি লিস্ট ওয়াইজ দেখি যে টপ 5 যে কোম্পানি রয়েছে তার মধ্যে যদি দেখেন এই ব্ল্যাক রক এটা 1 নম্বরে রয়েছে, আমেরিকান কোম্পানি একটি। এবং আজকের দিনে যে দেখতে পাচ্ছেন জিও ফাইন্যান্সিয়াল সার্ভিস এইটা প্রায় 4%-এর কাছাকাছি বেড়ে বন্ধ হয়েছে। এর পেছনে এই যে জিও ফাইন্যান্স এবং ব্ল্যাক রক এদের যে জয়েন্ট ভেঞ্চার ঘোষণা করা হয়েছিল তার জন্য তো কিছু অ্যাপ্রুভালেরও দরকার ছিল, তো তার জন্য তারা সেবির কাছে অ্যাপ্লাই করেছিল এবং সেটা আজকে ছাড়পত্র পেয়েছে। এখানে দেখতে পাচ্ছেন জিও ফাইন্যান্স এন্ড হায়ার আফটার সেবি গ্যান্স রেজিস্ট্রেশন সার্টিফিকেট টু জিও ব্ল্যাক রক মিউচুয়াল ফান্ড। মানে জিও ব্ল্যাক রকের যে মিউচুয়াল ফান্ড এরা এখন থেকে তাদের যে মিউচুয়াল ফান্ডের বিজনেস সেটা চালাতে পারবে। এবং জিও ফাইন্যান্সিয়াল 2024 অক্টোবরে আরো দুটো কোম্পানির নাম ঘোষণা করে, জিও ব্ল্যাক রক অ্যাসেট ম্যানেজমেন্ট আর জিও ব্ল্যাক রক ট্রাস্টি। এরা কি বিজনেস চালনা করবে? এরা মূলত এই যে মিউচুয়াল ফান্ড বিজনেস এটাকেই চালনা করবে। এরপরে জিও ফাইন্যান্স দেখতে পাচ্ছেন এই যে সিদ স্বামীনাথন আছেন এনাকে এমডি এবং সিইও মানে চিফ এক্সিকিউটিভ অফিসার এই পদে নিয়োগ করে দিয়েছেন। আর যে সিদ স্বামীনাথন ইনি কে? মানে এনার কি পরিচয়? দেখতে পাচ্ছেন এই যে স্বামীনাথন ইনি 20 বছর ধরে এই যে অ্যাসেট ম্যানেজমেন্ট সার্ভিস এইখানে কাজ করেছেন, মানে 20 বছরের এক্সপিরিয়েন্স রয়েছে। এবং ইনি এর আগে এই যে ইন্টারন্যাশনাল ইন্ডেক্স সিকিউরিটি আছে ব্ল্যাক রক তার প্রধান পদে ছিলেন এবং ইনি মোট 1.25 ট্রিলিয়ন ডলারের যে অ্যাসেট সেটা ম্যানেজ করেছেন। তো এনার এখন কাজ কি থাকবে? ডেলিভার ইনস্টিটিউশনাল কোয়ালিটি ইনভেস্টমেন্ট প্রোডাক্ট টু ইনভেস্টর, মানে মিউচুয়াল ফান্ড তারপর ব্রোকিং যে সার্ভিস এগুলোই প্রোভাইড করবেন। আর এই বিজনেসে জিও ফাইন্যান্স কেন ঢুকলো? এখানে দেখতে পাচ্ছেন বলা আছে ইন্ডিয়াস র্যাপিড গ্রোথ, মানে ইন্ডিয়ার যে গ্রোথ সেটাও বাড়ছে এবং এই যে মিউচুয়াল ফান্ড ইন্ডাস্ট্রি ব্রোকিং ইন্ডাস্ট্রি এদের যে বৃদ্ধি সেটা আরো বাড়তে পারে, কারণ মানুষ আস্তে আস্তে এই যে ফাইন্যান্সিয়াল দিকগুলোতে অনেকটাই সচেতন হচ্ছে এবং যার ফলে ইনভেস্টমেন্টও অনেক বাড়ছে। যদি একটা ডেটা দেখেন এখানে দেখতে পাচ্ছেন 2016-17-তে এক একটা ফাইন্যান্সিয়াল ইয়ারে টোটাল যে ইনভেস্টমেন্ট মানে সিপের ডেটা সেটা ছিল 43,921। আর মাসে যদি দেখেন 3,122। আর এর আগে তো মানে 2,000 কোটি 1,000 কোটি এরকম করে আসতো। আর যদি বর্তমানে দেখেন এইখানে দেখুন এক মাসেই মানে এপ্রিলের ডেটা 26,632 কোটি টাকা সিপ হয়েছে। আর যদি এর আগের ফাইন্যান্সিয়াল ইয়ারের টোটাল এইউএম দেখেন
সেটা হচ্ছে 2,79,352 কোটি টাকা। আর এই যে ডেটা সেটাও অনেক বাড়বে। এই মাসে এটা 26,632 হচ্ছে, এটা একসময় 50,000-এও যাবে, তারপর আবার 1,00,000-এও যাবে। তার মানে বুঝতে পারছেন এই যে মিউচুয়াল ফান্ড ইন্ডাস্ট্রি এটা কত বড় হতে চলেছে। আর সেই কারণেই জিও ফাইন্যান্সিয়াল সার্ভিস এই সেক্টরে এন্ট্রি নিতে চলেছে। তবে দেখুন এই সেক্টরে কম্পিটিশনও অনেক রয়েছে। এইখানে যদি দেখেন আমাদের ইন্ডিয়ার যে বড় বড় এমসি গুলো আছে, এসবিআই মিউচুয়াল ফান্ড এটা সব থেকে বড়। এই মিউচুয়াল ফান্ড টোটাল 11,24,352 কোটি টাকার অ্যাসেট ম্যানেজ করে থাকে। এরপরে আইসিআইসিআই প্রুডেন্সিয়াল আছে, তারপর এইচডিএফসি মিউচুয়াল ফান্ড রয়েছে, তারপর নিপ্পন ইন্ডিয়া মিউচুয়াল ফান্ড রয়েছে, তারপর কোটাক মাহিন্দ্রা রয়েছে, আদিত্য বিড়লা রয়েছে, তারপর ইউটিআই মিউচুয়াল ফান্ড রয়েছে, তারপর অ্যাক্সিস মিউচুয়াল ফান্ড রয়েছে বা মিরা অ্যাসেট, এরকম অনেক কোম্পানি রয়েছে এবং এর সঙ্গে সঙ্গে জিও ফাইন্যান্সিয়াল সার্ভিসও এই সেক্টরে এন্ট্রি নিতে চলেছে। তবে দেখুন এত কম্পিটিশন এরপরেও কিন্তু এই সেক্টরে যে গ্রোথের চান্স সেটাও অনেক বেশি রয়েছে। কারণ এই যে জিও ফাইন্যান্সিয়াল সার্ভিস যখন এই অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্ট সার্ভিসে পদক্ষেপ করে, তখন যে বাজাজ ফিনসার্ভের চেয়ারম্যান আছে সঞ্জীব বাজাজ, তাকে প্রশ্ন করা হয়েছিল এই যে জিও ফাইন্যান্সিয়াল এন্ট্রি নিয়ে তিনি কিছুটা চিন্তিত কিনা। তিনি কি বলেছেন একবার দেখে নিয়ে চলুন। তিনিও কিন্তু বলেছেন যে এই যে জিও ফাইন্যান্স বা রিলায়েন্স তাদের কাছে কিন্তু একটা লার্জ কাস্টমার বেস রয়েছে এবং কোম্পানির যে টেকনোলজি সেটাও অত্যন্ত উন্নত এবং কোম্পানির কাছে ডিজিটাল স্ট্রেন্থ রয়েছে। মানে এই যে জিও সিম এর কথাই কিন্তু বলা হয়েছে, এই যে জিও ডিজিটাল রয়েছে। তবে তিনি এটাও বলেছেন বাট দেয়ার ইজ অ্যান অপরচুনিটি টু কোলাবোরেট অ্যান্ড কম্পিট, মানে এখানে কোলাবোরেট করার একটা সম্ভাবনা রয়েছে। এবং ইনি বলেছেন ইন্ডিয়া নিড 10 মোর বাজাজ ফাইন্যান্স অ্যান্ড 10 মোর এইচডিএফসি ব্যাংক। মানে এই মার্কেট এতটাই বড় যে বাজাজ ফাইন্যান্সের মতো এবং এইচডিএফসির মতো 10টা বড় বড় ফাইন্যান্সিয়াল কোম্পানি হলে তবেই ইন্ডিয়ার যে এই যে ফাইন্যান্সিয়ালের চাহিদা সেটা পূরণ করা যাবে। এরপরে বাজাজ অ্যালায়েন্স, এই নামটা তো শুনেছেন, ফাইন্যান্স প্রোভাইড করে থাকতো। এই যে অ্যালায়েন্স এরাও বাজাজ গ্রুপের সঙ্গে তাদের যে জয়েন্ট ভেঞ্চার সেটা শেষ করে দিয়েছে। এই যে জয়েন্ট ভেঞ্চার তার যে ভ্যালু সেটা ছিল $2.8 বিলিয়ন। আর এই জয়েন্ট ভেঞ্চার প্রায় 24 বছর ধরে ছিল। এবং এই যে অ্যালায়েন্স, এই যে কোম্পানিটা অ্যালায়েন্স এসি, এরা জিও ফাইন্যান্সের সঙ্গে পার্টনারশিপের জন্য হাত বাড়িয়েছে। দেখুন মুকেশ আম্বানির কোম্পানি এই জিও, এর কিন্তু অনেক অ্যাডভান্টেজ রয়েছে। যদি অ্যাডভান্টেজের দিকে দেখেন, প্রথম যেটা জিওর নিজস্ব স্টোর আছে। আপনি কোনো কিছু কিনতে গেলে আগে আপনাকে কি করতে হতো, অন্য কোনো কোম্পানি থেকে এই যে ফাইন্যান্স বা ইএমআই এর সুবিধা সেটা নিতে হতো, কিন্তু জিও ফাইন্যান্স এখন সেই সুবিধা দিয়ে দিতে পারে। এছাড়া যদি দেখেন জিওর নিজস্ব ইন্টারনেট সার্ভিস রয়েছে। আর বর্তমান যুগে তো দেখেইছেন এই ইন্টারনেট থাকলে কত সহজে মানুষের কাছে পৌঁছে যাওয়া যায়। এরপরে এই কোম্পানিটার ব্যালেন্স শিট একটু দেখে নেবো। কোম্পানির কাছে রিজার্ভ দেখতে পাচ্ছে 18,632 কোটি টাকা রিজার্ভ আছে। ওই রিলায়েন্স কোম্পানি যে 15,500 কোটি টাকা ট্রান্সফার করেছিল সেটাই এর মধ্যে রয়েছে। কোম্পানির যদি লং টার্ম বোরিং দেখি, কোম্পানির কাছে কোনো ধার নেই লং টার্ম বোরিং যেটা, এবং শর্ট টার্ম বোরিংও কিছু নেই। এবং কোম্পানির কাছে যদি ক্যাশ দেখি, কোম্পানির কাছে 558 কোটি টাকার ক্যাশ এবং ক্যাশ ইকুইভ্যালেন্টও করেছে। এরপরে কোম্পানির ডেটা একটু দেখে নিই। মার্কেট ক্যাপাসিটি দেখতে পাচ্ছেন 1,85,135 কোটি, মানে এটা একটা লার্জ ক্যাপ সাইজের কোম্পানি। দেখুন বিজনেস কিন্তু এখনো শুরু হয়নি, তাও কিন্তু এই কোম্পানিটা এত ভ্যালুয়েশন পাচ্ছে। কেন জানেন? কারণ প্রথম যে নামটা সেটা হয়েছে মুকেশ আম্বানির নাম, আর এই কারণের জন্যই এই ভ্যালুয়েশনটা পাচ্ছে। এইখানে যদি অন্য কোনো কোম্পানির নাম থাকতো, এই জিওর আগে XYZ থাকতো, তাহলে কিন্তু এই কোম্পানিটা এত বেশি ভ্যালুয়েশন পেত না। এবং কোম্পানির এক বছরের হাই যদি দেখেন 368, এক বছরের লো 399, পি রেশিও দেখতে পাচ্ছেন 115। দেখুন পি রেশিও এইটাকে দেখে এক্ষুনি এড়িয়ে যাবেন না, কারণ কোম্পানি যখন বড় প্রফিট করতে শুরু করবে তখন এই পি রেশিও এমনি ঠান্ডা হয়ে যাবে। বুক ভ্যালু দেখতে পাচ্ছেন 198 রয়েছে। আরওসি কোম্পানি এখনো বিজনেস শুরু করেনি, তাই আরওসি এবং আরওই দেখতে পাবেন না। এবং 3 বছরের সেলস গ্রোথও কিছু নেই, কারণ কোম্পানির তো বিজনেসই এখনো শুরু হয়নি। অপারেটিং প্রফিট মার্জিন এটা দেখতে পাচ্ছেন 75.8%। এবং ডেট টু ইকুইটি কোম্পানির যে ধারের পরিমাণ সেটাও খুব কম। এরপরে যদি পিয়ার সেগমেন্টে দেখি, দেখতে পাচ্ছেন বাজাজ ফাইন্যান্স রয়েছে, বাজাজ ফিনসার্ভ রয়েছে, তারপর বাজাজ হোল্ডিং রয়েছে, তারপর চোলামণ্ডলম ইনভেস্টমেন্ট রয়েছে, তারপর শ্রীরাম ফাইন্যান্স রয়েছে এবং এইচডিএফসি এএমসি রয়েছে। এরপর যদি কোম্পানির কোয়ার্টারলি রেজাল্ট দেখি, এখানে কোম্পানির সেলস দেখতে পাচ্ছেন মোটামুটি একদম অল্প সেলস রয়েছে এবং এক্সপেন্সেস এটাও মোটামুটি বেড়েছে। তবে দেখুন কোম্পানির এই যে সেলস এটা তখনই শুরু হবে কোম্পানি যখন অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্ট বা কোম্পানি যখন মিউচুয়াল ফান্ড এই সেগমেন্টে এন্ট্রি নেবে। এই যে সেলস এটা কোম্পানি ছোটখাটো বিজনেস থেকে আসছে। তবে যদি দেখেন কোম্পানির সেলস গুলো দেখুন, এই যে সেপ্টেম্বর মাস এই সময় করে বেড়ে যাচ্ছে, বাকি সময়গুলো করে কম। এই সেপ্টেম্বর মাসেই কোম্পানির সেলস কেন বাড়ছে, তার জন্য কোম্পানির রেজাল্ট একটু খুলে নেবো। এখানে দেখতে পাচ্ছেন একটা সেপ্টেম্বরের রেজাল্ট খুলেছি। কোম্পানি দেখুন এই যে বি সেগমেন্টটায় এই যে ডিভিডেন্ড ইনকাম এইখান থেকে প্রায় 216 কোটি টাকা ইনকাম করেছে। তারপরে আরেকটা দেখুন, আরেকটা সেপ্টেম্বরে খুলে নিয়েছি ডিভিডেন্ড ইনকাম, এইখান থেকে 240 কোটি টাকা ডিভিডেন্ড পেয়েছে। তবে যদি অন্য কোনো কোয়ার্টারে দেখি, এইখানে দেখুন এইখানে ডিভিডেন্ড ইনকাম সেটা কিন্তু কোনো উল্লেখ করা নেই। এইটা
মার্চের ডেটা, এই জিও ফাইন্যান্সের কাছে এই রিলায়েন্স ইন্ডাস্ট্রি প্রায় 6.1% স্টেক রয়েছে। আর এই স্টেক থাকার জন্য রিলায়েন্স ইন্ডাস্ট্রি যখন এই সেপ্টেম্বর মাস করে তাদের ডিভিডেন্ডের কথা ঘোষণা করে এবং এই কোম্পানিটা ডিভিডেন্ড পায়, তখনই এদের যে সেলস সেটা বেড়ে যায়। কোম্পানির অপারেটিং প্রফিটও সেরকম দেখতে পাবেন না। দেখুন এই যে তফাৎটা এখন লক্ষ্য করছেন না, এই যে 608 হয়েছে, 694 হয়েছে। যখন এই কোম্পানি বিজনেস শুরু করবে, 10,000 কোটি 20,000 কোটির বিজনেস শুরু করবে, তখন এই পার্থক্যটা কিছুই মনে হবে না। কোম্পানির ইপিএসও দেখতে পাবেন খুব কম রয়েছে, 0.50%। যখন বিজনেস বাড়বে কোম্পানির ইপিএসও সুধরে যাবে। এরপরে আলাদাভাবে কিছু দেখার নেই। শেয়ার হোল্ডিং প্যাটার্নটা একবার দেখে নেবো। প্রোমোটারের কাছে দেখতে পাচ্ছেন 47.12% স্টেক রয়েছে। এফআইআই এদের কাছে 11.66% স্টেক রয়েছে। ডিআইআই এদের কাছে 14.21% স্টেক রয়েছে। এইখানে দেখুন এফআইআই তাদের স্টেক কিছুটা কমিয়েছে, 15.62% থেকে কমিয়ে করেছে 11.66%। এবং ডিআইআই এদের স্টেক কিছুটা বাড়িয়েছে, 12.46% থেকে বাড়িয়ে করেছে 14.21%। তো এবার চাইলে আপনি এই কোম্পানিটাকে অবশ্যই স্টাডি করতে পারেন। এই কোম্পানিটা লং টার্মে আপনাকে ভালো রিটার্ন দেবে। তবে দেখুন কোম্পানির যে মার্কেট ক্যাপাসিটি সেটা কিন্তু অনেকটাই বেশি। এইখানে দেখুন মার্কেট ক্যাপাসিটি প্রায় 1,85,135 কোটির কাছাকাছি। তার মানে কিন্তু খুব অল্প সময়ে আপনাকে বেশি রিটার্ন আশা করলে হবে না। এখান থেকে আপনি মোটামুটি 3 থেকে 4 বছরে ডবল হতে পারে এরকম একটা আশা নিয়ে চলতে পারেন। তো ঠিক আছে বন্ধুরা, আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আপনি চাইলে এটাকে লাইক এবং শেয়ার করতে পারেন। আর শেয়ার মার্কেট সংক্রান্ত ডেইলি নিউজ আপডেট পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি টিপে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে সময় মতো পৌঁছে যায়। বাই, সেল, হোল্ড বা এভারেজ করার কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আপনার যে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার আছে তার সঙ্গে অবশ্যই আলোচনা করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।